আশা করি আপনাদের সবার ছুটি ভালো কেটেছে এবং পৃথিবীর সমাপ্তিতে আপনাদের আবার স্বাগতম। তো আপনারা যেমনটা জানেন, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করেছে এবং আমরা এখন এই যুদ্ধের চতুর্থ দিনে আছি। আমরা আশা করতে পারি যে এই যুদ্ধ অনেক সপ্তাহ, সম্ভবত অনেক বছর ধরে চলবে। কিন্তু আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে এই যুদ্ধ শেষ হবার পর পৃথিবী আর আগের মতো থাকবে না। তাই আগামী কয়েক সপ্তাহে আমরা যা করব তা হল গেম থিওরি ব্যবহার করে এই ভূ রাজনৈতিক পরিস্থিতি বোঝার এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আপনাদের সেই ধারণা, তত্ত্ব এবং কৌশলগুলো শেখাব যা দিয়ে আপনারা আপনাদের চারপাশের পৃথিবীকে বুঝতে এবং ভবিষ্যৎবাণী করতে পারবেন। আর আমাদের বিশ্লেষণ সঠিক কিনা তা আমরা জানতে পারব, কারণ এই সব কিছুই বাস্তব সময় ঘটছে এবং আমরা বাস্তবতার সাথে তা পরীক্ষা করে দেখতে পারব। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত যা যা ঘটেছে তার কিছু প্রাথমিক তথ্য পর্যালোচনা করা যাক। শনিবার ভোরে তেহরানে ইসরায়েলি এবং আমেরিকানরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক চালায়, নেতৃত্বকে নির্মূল করার আক্রমণ। এখন কি ঘটেছে তা নিয়ে বিতর্ক এবং মতবিরোধ রয়েছে। আমেরিকান এবং ইসরায়েলিরা বলেছে যে নেতার অবস্থান সম্পর্কে তাদের কাছে সঠিক গোয়েন্দা তথ্য ছিল এবং তাই তারা সেই জায়গাটিতে প্রচণ্ড বোমাবর্ষণ করার জন্য বিমান পাঠিয়েছিল। তাদের একজন গুপ্তচরও ছিল যিনি নিহতের দেহের ছবি রেকর্ড করতে সক্ষম হয়েছিলেন। এই খবর ঘোষণা করা হয়েছিল। প্রথমে ইরানিরা এটি অস্বীকার করে এবং জোর দিয়ে বলে যে তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু অবশেষে রাষ্ট্রীয় মিডিয়া স্বীকার করে যে তিনি বিমান হামলায় মারা গেছেন। কিন্তু এরপর তারা আরও বলে যে তাকে আগেই জানানো হয়েছিল। তার বয়স ছিল ৮৬ বছর এবং তিনি মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মস্কোতে যেতে পারতেন, কিন্তু পরিবর্তে তিনি তেহরানে থেকে তার জনগণের জন্য মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, তিনি তার অনেক আত্মীয় স্বজনের সাথে মারা গেছেন। তিনি তার মেয়ে, জামাতা এবং নাতি নাতনিদের সাথে মারা যান, অর্থাৎ তার পরিবারের অনেকেই এই হামলায় প্রাণ হারিয়েছে। আরও জানা গেছে যে তার প্রস্টেট ক্যান্সার ছিল। ঠিক আছে, সুতরাং তিনি এমনিতেও শীঘ্রই মারা যেতেন। তাই এই যুদ্ধ সম্পর্কে আপনাদের প্রথমে যা বুঝতে হবে তা হল, যদিও আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানি নেতৃত্বকে নির্মূল করে বড় সাফল্যের দাবি করছে, ইরানিদের দৃষ্টিকোণ থেকে এটি একটি শাহাদাত। ঠিক আছে, ইরানিদের ধর্ম হল শিয়া মুসলিম এবং এটি সুন্নি মুসলিমদের থেকে আলাদা। সুন্নিরা হল সংখ্যাগরিষ্ঠ, বিশ্বের প্রায় ৯০% মুসলিম। শিয়ারা সবসময় সংখ্যালঘু ছিল, আর সেই কারণে তারা সবসময় নির্যাতিত হয়েছে। তাই শিয়া বিশ্বাসে মূল ভিত্তি যে শক্তি সবাইকে একত্রিত করে এবং জীবনে উদ্দেশ্য এবং অর্থ দেয়, যা তাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে, তা হল শাহাদাতের ধারণা, যা জিহাদকে অনুপ্রাণিত করে। আপনার ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করা, সাধারণের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা। তাই খামেনির মৃত্যুকে একটি আত্মত্যাগ হিসেবে ভাবুন, এই যুদ্ধে ইরানিদের অনুপ্রাণিত করার জন্য একটি আত্মত্যাগ। ঠিক আছে, সুতরাং এটাই প্রথম জিনিস যা আপনাদের বুঝতে হবে, যে ইরানিদের জন্য এটি কোনো বাইবেলের যুদ্ধ নয়, এটি কোনো অর্থনৈতিক যুদ্ধ নয়, এটি প্রতিরোধেরও যুদ্ধ নয়, এটি একটি জিহাদ। ঠিক আছে, এটি তাদের নেতা হত্যার প্রতিশোধ নিতে গ্রেট স্যাটার্ন বা মহা শয়তানের বিরুদ্ধে একটি যুদ্ধ। তারা মৃত্যু পর্যন্ত লড়াই করবে। আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টি হলো, সেদিন সকালে যখন তাকে হত্যা করা হয়, তখন ইসরায়েলিরা তেহরানের দক্ষিণে একটি স্কুলে হামলা করে, যেখানে প্রায় ১৫০ জন স্কুল ছাত্রী নিহত হয়। এরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং আবারও কি ঘটেছে তা নিয়ে বিতর্ক এবং যুক্তি রয়েছে। ইসরায়েলিরা বলেছে যে প্রথমত স্কুলটি একটি সামরিক ঘাঁটির পাশে ছিল, আমরা সামরিক ঘাঁটিকে টার্গেট করছিলাম, এবং দ্বিতীয়ত আমরা স্কুলে হামলা করিনি, এটি একটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ছিল যা লক্ষ্যচ্যুত হয়েছিল। ঠিক আছে, আর ইরানিরা জোর দিয়ে বলেছে, না, ইসরায়েলিরা ইচ্ছাকৃতভাবে স্কুলের শিশুদের হত্যা করার জন্যই স্কুলটিতে আক্রমণ করেছে। তখন আপনি হয়তো ভাববেন, ইসরায়েলিরা এমনটা কেন করবে? কিন্তু গত কয়েক বছরে আমরা দেখেছি তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে কি করেছে, এবং ইসরায়েলিরা যা করে আসছে তার সাথে এটি বেশ সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, সুতরাং ইসরায়েলিদের বিরুদ্ধে এই পদক্ষেপটি নিজেদের এবং বিশ্বকে দেখানোর জন্য যে আমরা এখন সর্বশক্তি দিয়ে নেমেছি। ঠিক আছে, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা এখন যে কোনো মূল্যে এই যুদ্ধ জেতার জন্য প্রতিবদ্ধ, এবং এই পদক্ষেপটি ইরানি জনগণকে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে উস্কে দিয়েছে। ঠিক আছে, আমি চাই আপনারা এটা মাথায় রাখেন, এবং আবারও আমাদের কাছে পূর্ণ প্রমাণ নেই যে এটা ইসরায়েলিরাই করেছে, কিন্তু ইসরায়েলিদের অতীতের কার্যকলাপ বিবেচনা করলে এটা তাদের কাজের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে এটি এমন কিছু যা তারা করেছে। কেন তারা এটা করেছে, এর উদ্দেশ্য কি, তা আমরা আলোচনা করব যখন আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এটি বেশ জটিল।
এরপর আমি আপনাদের এটা দেখাতে চাই, এটা দুবাই, এবং দুবাইকে বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ শহর বলে মনে করা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ পশ্চিমা নাগরিক দুবাইতে চলে আসে কারণ এটি পরিষ্কার, কোনো ট্যাক্স দিতে হয় না, প্রচুর অর্থ উপার্জন করা যায় এবং সেখানে দারুণ সব রেস্টুরেন্ট আছে। আর এটাই দুবাইয়ের অর্থনৈতিক মডেল। এটি গলফ জিসিসি দেশগুলির মধ্যে একটি, ঠিক আছে, উপসাগর কুলীয় দেশ। এবং দীর্ঘদিন ধরে দুবাই খুব ভালো অবস্থানে ছিল কারণ তারা আমেরিকান সামরিক বাহিনীর সুরক্ষার অধীনে ছিল, তাই তাদের প্রতিরক্ষার জন্য অর্থ ব্যয় করতে হতো না। আর তারা মধ্যপ্রাচ্যে ছিল, যা পৃথিবীর তেল উৎপাদন কেন্দ্র, তাই তারা বিমান চলাচল, লজিস্টিক্স, অর্থ, পর্যটনের ওপর মনোযোগ দিয়েছিল। তারা অত্যন্ত ধনী হয়ে গিয়েছিল, তাই না? আমি নিশ্চিত নই আপনারা এমিরেটসে ভ্রমণ করেছেন কিনা। এটি বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স। তাদের বিমানবন্দর, দুবাই বিমানবন্দর, বিশ্বের সবচেয়ে ব্যস্ত, এবং দীর্ঘদিন ধরে দুবাই আমেরিকান সুরক্ষায় সমৃদ্ধ হচ্ছিল। দুবাই বিশ্বকে বলেছিল, শুনুন, আমরা সুইজারল্যান্ডের মতো, আমরা নিরপেক্ষ, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। আমরা এখানে শুধু আমাদের নাগরিকদের যত্ন নিতে, সবাই যাতে ভালো সময় কাটাতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে তা নিশ্চিত করতে এসেছি। আর যুদ্ধ শুরু হবার ঠিক পরেই ইরানিরা জিসিসিতে আক্রমণ করে, ঠিক আছে? দুবাই, আবুধাবি, বাহরাইন, কাতার, কুয়েত, তারা এই জায়গাগুলোতে আক্রমণ করে এবং এই জায়গাগুলোর প্রতিক্রিয়া ছিল, কি হচ্ছে, আমরা তো নিরপেক্ষ বন্ধু, আমরা এই যুদ্ধে জড়িত নই। আর দুবাইয়ের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা সময়ে দুবাইয়ের ধনী ব্যক্তিরা শুধুমাত্র একটি বিমানে চড়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রায় $2,50,000 মার্কিন ডলার দিতেও রাজি ছিল, ঠিক আছে? সুতরাং বাস্তবতা হলো এই, দীর্ঘদিন ধরে দুবাইয়ের নিরাপদ হিসেবে একটি খ্যাতি ছিল এবং সেই কারণেই মানুষ সেখানে তাদের অর্থ স্থানান্তর করত। কিন্তু বন্ধুরা, ইরানিরা যা করেছে তার পরে এটা শেষ। দীর্ঘমেয়াদে একটি শহর হিসেবে দুবাই শেষ হয়ে গেছে, কারণ আপনি যদি একজন ধনী পশ্চিমা হন, আপনি এমন জায়গায় যেতে চাইবেন না যেখানে যে কোনো সময় ইরানিদের দ্বারা আক্রান্ত হতে পারে। আপনি হয়তো সিঙ্গাপুর, হংকং, জাপান বা দক্ষিণ আমেরিকায় যেতে পারেন, কিন্তু আপনি দুবাইতে যাবেন না, ঠিক আছে? তো আমাদের জন্য বড় প্রশ্ন হল, ইরান এটা কেন করল? তারা তো বলতে পারত যে ইসরায়েল আর আমেরিকানরা তোমাদের আক্রমণ করেছে, তাহলে জিসিসির পিছনে কেন লাগা? আর শুধু তাই নয়, তারা জিসিসির বিরুদ্ধে আক্রমণ আরও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এটা এমন একটা বিষয় যা আমরা আজ খুব মনোযোগ দিয়ে দেখব। এর সংক্ষিপ্ত উত্তর হল, কারণ এই জায়গাগুলো যদিও তারা নিরপেক্ষতার ভান করে, তারা আমেরিকান সামরিক বাহিনীকে আশ্রয় দেয়। তারা ইসরায়েলি এবং আমেরিকানদের তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানকে আক্রমণ করার অনুমতি দেয়। আচ্ছা, এটা বাহরাইন। এখন বাহরাইন একটি আকর্ষণীয় জায়গা, ঠিক আছে? কারণ আমি চাই আপনারা এটা মনে রাখুন, বাহরাইন সম্ভবত এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হবে। কারণ প্রথমত, এখানে আমেরিকানদের পঞ্চম নৌবহর বা 5th ফ্লিট রয়েছে। আচ্ছা, এটা মধ্যপ্রাচ্যে তাদের নৌঘাঁটি। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ইরানিরা ক্ষেপণাস্ত্র দিয়ে এটিতে আক্রমণ করছে এবং এটি ধ্বংস হয়ে যাচ্ছে। বাহরাইন আকর্ষণীয় কারণ এর জনসংখ্যার প্রায় 50% বা তার বেশি শিয়া, যা ইরানিদের ধর্ম, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা হল সুন্নি। আর এই হামলাটি আমাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কেন? প্রথমত, ইরানিরা শুধু মার্কিন সামরিক সম্পদে আক্রমণ করছে না, তারা শুধু জিসিসির অর্থনীতি ধ্বংস করছে না, বরং একটি ধর্মীয় যুদ্ধ শুরু করারও চেষ্টা করছে, তাই না? আপনি যদি শিয়া হন, আপনি আয়াতুল্লাহর প্রতি অনুগত, আর তিনি যদি মৃত হন, তাহলে ধর্মীয় দায়িত্ব হিসেবে আপনাকে এখন আপনার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এবং এটা অন্যান্য ধর্মেও ভিন্ন নয়, যেখানে শুনুন, আপনি যদি পোপকে হত্যা করতে চান, ক্যাথলিকরা আপনার উপর খুব রেগে যাবে এবং তারা আপনাকে হত্যা করতে চাইবে, তাই না? সুতরাং এখন আপনার কাছে শিয়ারা আছে, যারা সম্ভবত শেষ পর্যন্ত বাহরাইনে একটি বিপ্লব ঘটাবে, ঠিক আছে? সুতরাং আমি মনে করি বাহরাইনই প্রথম পতন হবে। দুবাই সম্ভবত দেউলিয়া হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দীর্ঘমেয়াদে আমরা আশা করতে পারি যে সৌদি আরব সহ পুরো জিসিসি অঞ্চল শেষ পর্যন্ত ভেঙে পড়বে, ঠিক আছে? এবং এটি এমন কিছু যা আমরা গেম থিওরি ব্যবহার করে বুঝব। আচ্ছা, চলুন এগোই। তো এই যুদ্ধ কিভাবে এগোবে তা আমরা শুধু ভূগোল দেখেই জানতে পারব, ঠিক আছে? এটা একটা মানচিত্র, এবং এই মানচিত্রটি, এমনকি আপনি যদি যুদ্ধ সম্পর্কে নাও জানেন, অংশগ্রহণকারীদের নাও চেনেন বা অস্ত্রশস্ত্র সম্পর্কে নাও জানেন, এই মানচিত্রটি আপনাকে বলে দেবে এই যুদ্ধ ঠিক কিভাবে এগোবে। আচ্ছা, এই মানচিত্র সম্পর্কে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
এই এলাকাটিকে আমরা বলি খুবই ছোট, প্রায় ৩৩ কিলোমিটার চওড়া। ঠিক আছে, মানুষ সাঁতরে পার হতে পারে। এটা সত্যিই খুব সংকীর্ণ। ঠিক আছে, এই ছোট্ট এলাকাটা বন্ধুরা, একে বলা হয় হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। আর এটা গুরুত্বপূর্ণ কারণ এটি সত্যিই বিশ্বের কেন্দ্রবিন্দু। এই একটি এলাকাই হল বিশ্বের সংযোগস্থল, পিভট। আমি ব্যাখ্যা করি কেন। প্রথমত, জিসিসি থেকে বিশ্বের মোট তেলের 20% এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এটা কোথায় যায় বন্ধুরা? এটা যায় এশিয়ায়, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান। ভারত তার তেলের 60% এই এলাকা থেকে পায়। চীন পায় 40%, জাপান 75%। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বলেছেন যে শুনুন, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তেল প্রায় ৮-৯ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো জাপানি অর্থনীতি ৮-৯ মাসের মধ্যে ভেঙে পড়বে। আর অনুমান করুন, ইরানিরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, সুতরাং আমরা আশা করতে পারি যে আগামী কয়েক মাসের মধ্যে পুরো বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আচ্ছা, জিসিসি হরমুজ প্রণালী দিয়ে তেল পাঠায় এবং বিনিময়ে কি পায়? খাদ্য। বন্ধুরা, আচ্ছা, মানুষ জিসিসিকে সেভাবে গুরুত্ব দেয় না, কিন্তু এটি সত্যি আমেরিকান সাম্রাজ্যের মূল ভিত্তি। কারণ আমেরিকান সাম্রাজ্য কি? পেট্রোডলার। আচ্ছা, পেট্রোডলারের ধারণাটি হল আমেরিকান ডলারের নিজের কোনো মূল্য নেই। এর মূল্য তখনই যখন মানুষ এটি চায়। কিন্তু জিসিসি বলে যে আপনি যদি আমাদের কাছ থেকে তেল চান তাহলে আপনাকে মার্কিন ডলারে পরিশোধ করতে হবে। ঠিক আছে, আর এটাই মার্কিন ডলারের মূল্যের ভিত্তি। সুতরাং যদি জিসিসি ভেঙে পড়ে তাহলে আমেরিকান অর্থনীতি এবং আমেরিকান সাম্রাজ্য উভয়ই একই সাথে ভেঙে পড়বে। সমস্যা হল, জিসিসি সাম্রাজ্যবাদের একটি কৃত্রিম সৃষ্টি। এটি প্রাকৃতিকভাবে টিকে থাকতে পারে না। কেন? কারণ সেখানে কোনো খাদ্য নেই, তেল নেই, জল নেই। ঠিক আছে বন্ধুরা, কোনো খাদ্য নেই, জল নেই, তাই এই শহরগুলো লক্ষ লক্ষ জনসংখ্যায় বাড়তে পেরেছে, কারণ এই পেট্রোডলারগুলো সেখানে প্রবাহিত হচ্ছে। যদি আপনি হরমুজ প্রণালী বন্ধ করে দেন তাহলে কোনো খাদ্য আসবে না, তাই না? তারা সবাই অনাহারে থাকবে। জিসিসি বিদেশ থেকে কত শতাংশ খাদ্য পায়? 80%। তাদের মোট খাদ্যের 80% বিদেশ থেকে আমদানি করা হয়। তারা নিজেরা উৎপাদন করে না, আমদানি করে। আচ্ছা, সুতরাং হরমুজ প্রণালী সত্যিই চাবিকাঠি, এবং আবারও ইরানিরা এটি বন্ধ করবে বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করতে এবং তার মাধ্যমে আমেরিকান সাম্রাজ্যকে দেউলিয়া করতে। দ্বিতীয় যে জিনিসটি আপনারা লক্ষ্য করবেন তা হলো এই পাহাড়গুলো। এই পাহাড়গুলোকেই আমরা ইরান বলি। আচ্ছা, এটা ইরান, এটা জিসিসি। ঠিক আছে, এটা কোনো ন্যায্য লড়াই নয়, তাই না? কারণ এগুলো পাহাড়। আর পাহাড়ে আপনি কি করতে পারেন? আপনি রকেট ঘাঁটি লুকাতে পারেন, আপনি ড্রোন ঘাঁটি লুকাতে পারেন, আপনি ক্ষেপণাস্ত্র লুকাতে পারেন। আর এটাই পুরো ইরানি আক্রমণাত্মক কৌশল। আচ্ছা, এখান থেকে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লুকিয়ে জিসিসিকে আক্রমণ করতে পারে। আর তারা কি আক্রমণ করছে? তারা 3টি জিনিস আক্রমণ করছে, তাই না? তারা আমেরিকান সামরিক ঘাঁটি আক্রমণ করছে। আমেরিকান সামরিক ঘাঁটি, এটা হলো 1 নম্বর। ঠিক আছে, আমেরিকানরা কি এই হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারবে? উত্তর হলো না, তারা পারবে না। এটা সম্ভব নয়। এটা বিশ্বের সবচেয়ে নির্বোধের মতো কাজ। আপনার মধ্যপ্রাচ্যে এতগুলো ঘাঁটি আছে, কিন্তু আপনি সেগুলোকে ইরানিদের থেকে রক্ষা করতে পারবেন না। এটা বেশ অদ্ভুত। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তেল এবং শক্তি। একটি ড্রোন দিয়ে একটি তেলক্ষেত্র উড়িয়ে দেওয়া কতটা কঠিন? মোটেও কঠিন নয়। আপনি কি এই তেলক্ষেত্রগুলো রক্ষা করতে পারবেন? না, আপনি পারবেন না। আচ্ছা, 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি। ঠিক আছে, আপনারা এটা জানেন না, কিন্তু জিসিসিতে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তাই পানি উৎপাদনের একমাত্র উপায় হলো যা আমরা বলি ডিস্যালিনেশন প্ল্যান্ট। ঠিক আছে, এই কারখানাগুলো লবণাক্ত পানি নিয়ে বৈদ্যুতিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ব্যবহারের জন্য বিশুদ্ধ পানিতে পরিণত করে। জিসিসির পানি সরবরাহের 60% আসে ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। ঠিক আছে, 60%। একটি ড্রোন ব্যবহার করে একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট উড়িয়ে দেওয়া কি কঠিন? উত্তর হলো এটা খুবই সহজ। আপনারা বুঝতে পারছেন? সুতরাং আপনার কাছে এই অভান্তর পরিস্থিতি রয়েছে, যেখানে ইরান একটি পার্বত্য দুর্গ, যেখানে সে তার আক্রমণাত্মক ক্ষমতা লুকাতে পারে, আর জিসিসি হলো কেবল একটি মরুভূমি, একটি সমতল মরুভূমি, এবং এটি আক্রমণের জন্য উন্মুক্ত, এবং এর কিছুই করার নেই। ঠিক আছে, সুতরাং এই যুদ্ধের যে কোনো মুহূর্তে ইরানিরা পুরো জিসিসিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আর কারোরই কিছুই করার থাকবে না। ঠিক আছে, কিন্তু ইরানেরও একটি দুর্বলতা আছে।
ঠিক আছে, এবং এটি মৌলিক। ইরানেরও পানির সমস্যা আছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে তারা খরা সমস্যায় ভুগছে, ঠিক আছে, জলবায়ু পরিবর্তন। আর তাই ইসরায়েলি এবং আমেরিকানদের পরিকল্পনা হলো ইরানের পানি সরবরাহ ধ্বংস করা, কারণ এই দুর্গটি একটি পার্বত্য দুর্গ হলেও এটি একটি পার্বত্য কারাগারও হতে পারে, যেখানে মানুষ কোনো পানি ছাড়াই আটকা পড়ে থাকবে, ঠিক আছে। সুতরাং আমরা এখন যা দেখতে পাবো, আমরা ইতিমধ্যেই বেসামরিক অবকাঠামো, হাসপাতালে হামলা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আপনারা পানি সরবরাহ, বাঁধ, জলাধার, বিদ্যুৎ কেন্দ্রে হামলা দেখতে পাবেন। উদ্দেশ্য হল ইরানকে এতটাই অবসবাসযোগ্য করে তোলা যে জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে অথবা ইরানে একটি শরণার্থী সংকট তৈরি হবে, ঠিক আছে। সুতরাং আপনারা যেমন এই মানচিত্র থেকে দেখতে পাচ্ছেন, এই যুদ্ধটি হলো পৃথিবীর শেষ, ঠিক আছে। উভয় পক্ষেরই একে অপরকে ধ্বংস করার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হলো তারা কতটা দূরে যেতে চায়, তাই না? আমরা এটাও বলতে পারি যে এটা প্রায় গেম অফ চিকেন, কে আগে পিছু হটে তার খেলা, ঠিক আছে। আমরা একে অপরকে উড়িয়ে দিতে পারি, তুমি কতটা দূরে যেতে চাও। আর সমস্যাটা হলো সমস্যা হলো ইরানিরা, শিয়া, যারা শাহাদাতে বিশ্বাস করে, এবং আপনি তাদের ধর্মীয় নেতাকে হত্যা করেছেন, তাই তারা অনেক দূরে যেতে ইচ্ছুক। জিসিসি দেশগুলো মুসলিম হলেও তারা বস্তুবাদী, তারা অর্থ ভালোবাসে, এবং তাদের জনসংখ্যার অধিকাংশই প্রবাসী, বিদেশি। দুবাইয়ের ৯০% মানুষ বিদেশি। অনুমান করুন তারা যদি কষ্ট পায় তাহলে কি হবে? তারা পালিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটি একটি ন্যায্য লড়াই নয়। মানুষের বড় প্রশ্ন হল, প্রথমত আমেরিকানরা কি স্থল সেনা ব্যবহার করবে? কারণ ইরানকে পরাজিত করার একমাত্র উপায় হল স্থল সেনা ব্যবহার করা, ঠিক আছে। এটা একটা বড় প্রশ্ন যা আমরা আগামী কয়েক সপ্তাহে দেখব। আমেরিকা কি তার সেনাবাহিনী ৫ লক্ষ বা ২ মিলিয়ন সৈন্য পাঠাবে সরকার পতনের জন্য, ঠিক আছে? এটা হলো ১ নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর ২, পারমাণবিক অস্ত্র। আপনি যদি একটি যুদ্ধ হারতে থাকেন, আপনি কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? এটাও আমাদের আরেকটি বড় প্রশ্ন। আরেকটি বড় প্রশ্ন হলো কারা এতে জড়িত হবে, ঠিক আছে। কারণ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইউরোপ, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এই যুদ্ধে প্রবেশের কথা বলছে। আর অনুমান করুন যদি তা হয় তাহলে রাশিয়া এবং চীনও সম্ভবত ইরানিদের পক্ষে এই যুদ্ধে প্রবেশ করবে। এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে। হরমুজ প্রণালীর গুরুত্বের কারণে, মধ্যপ্রাচ্যের গুরুত্বের কারণে সবাইকে কোনো না কোনো সময় জড়িত হতে হবে। আর আমরা গেম থিওরি ব্যবহার করে বোঝার চেষ্টা করব যে বাস্তবে কি ঘটছে এবং এটি আমাদের কোথায় নিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, চলুন এগোই, ঠিক আছে। তো আবারও মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটি সর্বত্র ছড়িয়ে আছে, এবং মূলত এই ঘাঁটিগুলো স্থাপন করা হয়েছিল তাদের নিজেদের জনগণের হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। এগুলো হলো রাজত্ব যা অ্যাংলো আমেরিকান সাম্রাজ্য, প্রথমে ব্রিটিশ এবং পরে আমেরিকান, এই দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছিল, আর তাই তারা প্রতিরক্ষা সরবরাহ করত। কিন্তু তখন আপনি হয়তো ভাববেন, ১ মিনিট দাঁড়ান, আমরা কি এইমাত্র বলিনি যে এই আমেরিকান ঘাঁটিগুলো আসলে এই জনগণকে রক্ষা করতে পারে না, তারা উন্মুক্ত? এবং উত্তর হলো হ্যাঁ, এটা সত্যি। কিন্তু মনে রাখবেন, আমেরিকান মাস্কারি ঠান্ডা যুদ্ধের সময় নির্মিত হয়েছিল, ঠিক আছে। আর ঠান্ডা যুদ্ধ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার একটি যুদ্ধ। আর ঠান্ডা যুদ্ধকে সংজ্ঞায়িত করা হয়েছিল ম্যাড বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন দিয়ে, কারণ উভয়েরই পারমাণবিক অস্ত্র ছিল, ঠিক আছে। তাই তারা একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায়নি। অন্য কথায়, এই ঘাঁটিগুলো আসলে অন্য শত্রুদের থেকে এই দেশগুলোকে রক্ষা করার জন্য নয়, এগুলি মূলত আমেরিকান কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে। এবং এর ধারণাটি হলো সাম্রাজ্য আসলে একটি চিত্র, এটি একটি হ্যালুসিনেশন, একটি ধারণা। সাম্রাজ্য হলো অজেয়তা এবং অদম্যতার একটি আভা, ঠিক আছে। আপনি যদি এটিকে ভয় পান তাহলে আপনি এটি মান্য করবেন, কিন্তু এটি আসলে একটি যুদ্ধ করার জন্য ডিজাইন করা নয়, ঠিক আছে। আর সেই কারণেই আমাদের এই অদ্ভুত পরিস্থিতি। আর যেহেতু জিসিসিতে এতগুলো ঘাঁটি রয়েছে, তাই ইরানিদের তাদের আক্রমণ করার পারফেক্ট অজুহাত দিয়েছে, যাতে জিসিসির অর্থনীতি ধ্বংস করা যায়, যা আমেরিকান সাম্রাজ্যকে ধ্বংস করবে, তাই না? আচ্ছা, তো যুদ্ধটা এভাবেই এগোচ্ছে, ঠিক আছে। লাল অংশ হল ইসরায়েলি এবং আমেরিকানরা, হলুদ অংশ হল ইরানিরা। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ইরানিরা সর্বত্র আক্রমণ করছে, প্রাথমিকভাবে ইসরায়েলকে, ঠিক আছে। কিন্তু এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাহরাইন এবং কাতারের ওপর অনেক বেশি মনোযোগ দেওয়া হয়েছে, এবং আবারও উদ্দেশ্য হল অর্থনীতি এবং সরকারকে অস্থিতিশীল করা, ঠিক আছে। উদ্দেশ্য হল যতটা সম্ভব অস্থিতিশীলতা তৈরি করা, তাই না? ঠিক আছে। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমেরিকান এবং ইসরায়েলিরা তেহরানের উপর মনোযোগ দিয়েছে। আমেরিকানরা এমন কিছু ব্যবহার করে যাকে আমরা বলি শক অ্যান্ড আর শক অ্যান্ড এর মূল ধারণাটি হল আপনি শত্রুকে অবেজগ্লাবিত করে ফেলবেন, আপনি মাথা কেটে ফেললে শরীর পড়ে যাবে, ঠিক আছে। সমস্যা হলো আবারও ইরানিরা এটিকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখে, এবং তাই ইরানিরা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে, ঠিক আছে। আর এর মানে হলো এখন ইরানে কমান্ড এবং কন্ট্রোল বিকেন্দ্রীভূত,
কোনো একজন ব্যক্তি সবাইকে কি করতে হবে তা বলছে না। প্রতিটি অঞ্চলের নিজস্ব আদেশ, নিজস্ব কৌশল রয়েছে। তাই আপনি যদি তেহরানকে নিষ্ক্রিয় করে দেন, বাকি সবাই চলতে থাকবে। সুতরাং আপনি মাথা কেটে ফেললেও কিছুই পরিবর্তন হবে না, ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েলি এবং আমেরিকানরা এটিকে একটি সামরিক মতবাদ হিসেবে ব্যবহার করে। সামরিক মতবাদ মানে হল আপনি আপনার সামরিক বাহিনীকে কিভাবে, কোন উদ্দেশ্যে ডিজাইন করেন। আর তাই যদিও আমেরিকানদের একটি অজেয় সেনাবাহিনী বলে মনে হয়, তারা ড্রোন এবং ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে একবিংশ শতাব্দীর যুদ্ধ লড়ার জন্য সজ্জিত নয়, ঠিক আছে? তারা মোটেও নয়। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যবশত সামরিক মতবাদের কারণে তারা তেহরানে আক্রমণ চালিয়ে যাবে। এই সবকিছুর বড় বিদ্রূপ হল যে ইরানিরা সরকার পরিবর্তনের সবচেয়ে বেশি সমর্থক হবে তারা আসলে শহরগুলোতে থাকে, কারণ তারা শিক্ষিত, তারা প্রগতিশীল। আর যে মানুষগুলো আপনার বিরুদ্ধে সবচেয়ে মৌলিকভাবে রুখে দাঁড়াবে, আপনার সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করবে, তারা হলো ধর্মীয় উগ্রপন্থী, গ্রামীণ এলাকায় বসবাসকারী শিয়া জঙ্গিরা, ঠিক আছে? সুতরাং এটি একটি সত্যিই নির্বোধের মতো কাজ, যেখানে আপনি আসলে তাদেরকেই ধ্বংস করছেন যারা আপনাকে সবচেয়ে বেশি সমর্থন করতে পারে, এবং আপনি তাদের একা ছেড়ে দিচ্ছেন যারা আপনার বিরুদ্ধে জিহাদ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আছে বন্ধুরা? আপনারা কি পরিষ্কার? আচ্ছা, তো আরেকটি ধারণা যা আমি আপনাদের বুঝতে বলছি তা হলো অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। আচ্ছা, তো অ্যাসিমেট্রি কি? অ্যাসিমেট্রি মানে হল দুই পক্ষ ভিন্ন ভিন্ন যুদ্ধ, ভিন্ন কৌশল ব্যবহার করে লড়ছে, কারণ একটি পক্ষ অন্যটির চেয়ে অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে? আমেরিকার একটি বিশাল সাম্রাজ্য আছে, এর অফুরন্ত সম্পদ আছে, এর কাছে মার্কিন ডলার আছে, এটি বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তাই না? ইরান এমন একটি দেশ যা গত ৪৫ বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। এটি দরিদ্র, এর প্রযুক্তি খুবই সীমিত, ঠিক আছে? কিন্তু যেমন আমরা এই ক্লাসে শিখব, আসলে যে দেশগুলো দরিদ্র তাদের শক্তি বেশি, তারা বেশি উন্মুক্ত এবং তারা বেশি ঐক্যবদ্ধ, তাই না? তো আমি একটি উদাহরণ দিই। এগুলোকে আমরা বলি শাহেদ ড্রোন। শাহেদ ড্রোন, এই ড্রোনগুলোর প্রত্যেকটির দাম সর্বোচ্চ $৫০,০০০, ঠিক আছে? সর্বোচ্চ। এটি ৩৫,০০০ মার্কিন ডলারের মতো সস্তাও হতে পারে, কিন্তু এর একটির দাম $৫০,০০০। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আপনি এই ড্রোনগুলো একটি ট্রাকে অনেকগুলো ফিট করতে পারেন, যা ইরানের যে কোনো জায়গায় যেতে পারে এবং যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। আচ্ছা, তো প্রথম যে জিনিসটি বুঝতে হবে তা হলো এই ড্রোনগুলো সস্তা, এগুলো তৈরি করা সহজ, তারা দিনে প্রায় ৫০০টি তৈরি করে, ঠিক আছে? আর অনুমান করা হয় যে ইরানিদের কাছে এখন প্রায় ৮০,০০০ ড্রোন আছে, তাই তারা অনেক দিন ধরে চালিয়ে যেতে পারবে, ঠিক আছে? আর এই ড্রোনগুলোর একটি আবার একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট, একটি তেল ক্ষেত্র বা একটি হোটেল ধ্বংস করতে পারে। এটি অনেক ক্ষতি করতে পারে, ঠিক আছে? এবং এটি সহজেই পরিবহনযোগ্য। আপনি এটি যে কোনো জায়গায় লুকাতে পারেন, যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর এটাই ইরানিরা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর আমেরিকানরা এর বিরুদ্ধে কিভাবে প্রতিরক্ষা করে? তারা থার্ড নামে কিছু ব্যবহার করে, ঠিক আছে বন্ধুরা? এটাই তারা ব্যবহার করে, থার্ড মানে হল থার্মাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স। তাদের কাছে প্যাট্রিয়ট সিস্টেমের মতো আরও অনেক কিছু আছে, ঠিক আছে? এই সিস্টেম সম্পর্কে আপনাদের যা জানতে হবে তা হল এটি সত্যিই ব্যয়বহুল। এই মিসাইলটির দাম বন্ধুরা $1 মিলিয়ন, $1 মিলিয়ন। সুতরাং আপনার দিকে $৫০,০০০ একটি ড্রোন আসছে, আর আপনি তার দিকে $1 মিলিয়ন একটি মিসাইল ছুটছেন, ঠিক আছে? এবং প্রায়শই এই মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়, তাই আপনাকে ২টো বা ৩টে মিসাইল ছুটতে হয়, ঠিক আছে? সুতরাং আপনি প্রতিটি $৫০,০০০ ড্রোনের জন্য $2 থেকে $3 মিলিয়ন ব্যয় করছেন। এটা বেশ নির্বোধের মতো। দ্বিতীয় যে জিনিসটি আপনারা লক্ষ্য করবেন তা হলো এই জিনিসটি সত্যিই বড় এবং খুব ধীর, এবং তাই আপনি এটিকে সহজে সরাতে পারবেন না। অতএব ইরানিদের জন্য এটি কোথায় আছে তা খুঁজে বের করা এবং আক্রমণ করা বেশ সহজ। আর যখন এই জিনিসগুলো উড়ে যায় তখন অনেক টাকা নষ্ট হয় বন্ধুরা, ঠিক আছে? তখন আপনি হয়তো ভাববেন, কিন্তু এর তো কোনো মানে হয় না। ইরানিদের কাছে ড্রোন আছে, তাদের প্রায় 10 বছর ধরে ড্রোন আছে। আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ড্রোনের বিধ্বংসী ব্যবহার দেখেছেন। আমেরিকানরা কেন এটা জানে না? তারা কেন প্রস্তুতি নেয়নি? আচ্ছা, এবং আবারও এটি সামরিক মতবাদের সাথে সম্পর্কিত, কারণ সামরিক মতবাদ নির্ধারণ করে আপনি কিভাবে একটি যুদ্ধ লড়বেন। এটি আপনার আমলাতন্ত্রের ওপর নির্ভর করে, এবং এটি নির্ধারণ করে আপনি কিভাবে আপনার সম্পদ ব্যয় করবেন, ঠিক আছে? এবং দুর্ভাগ্যবশত আমেরিকানরা ঠান্ডা যুদ্ধ নামে কিছুতে লড়তে অভ্যস্ত,
তাই না? আর ঠান্ডা যুদ্ধে আপনি আসলে যুদ্ধ করতে পারেন না, আপনি একে অপরকে হত্যা করতে পারেন না, কারণ তখন মানুষ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ঠান্ডা যুদ্ধ ছিল মূলত শক্তি প্রদর্শন বা ফ্লেক্সিংয়ের ব্যাপারে। ঠিক আছে, দেখো আমি কত বড় এবং শক্তিশালী। ঠিক আছে, এটাই ছিল। এই অস্ত্র ব্যবস্থাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য ডিজাইনড, এগুলো আপনাকে প্রভাবিত করার জন্য ডিজাইনড, এবং ফলশ্রুতি এদের অনেক খরচ। এরা আসলে কিছুই করে না। আচ্ছা, তো এটাই পুরো আমেরিকান সামরিক বাহিনী। এর অনেক খরচ এবং এটি আসলে কিছুই করে না, এবং এটি স্থিতিশীল নয়, উদ্ভাবনী নয়, উন্মুক্ত নয়। আচ্ছা, আরেকটি বিষয় আমাকে বলতেই হবে, ঠিক আছে? আপনি যদি আমেরিকান সামরিক বাহিনীর দিকে তাকান, এটি দুর্নীতিগ্রস্ত। সুতরাং এটি আসলে দুর্নীতির বিষয়। আমেরিকানরা আসলে একটি যুদ্ধ জেতার বিষয়ে চিন্তা করে না। তারা যা চিন্তা করে তা হল যতটা সম্ভব অর্থ ব্যয় করা, কারণ তাহলে তারা একটি অংশ পায়। এর কোনো মানে হয় না, তাই না? আর সেই কারণেই আমেরিকানরা আজ এই পরিস্থিতিতে আছে। আচ্ছা, চলুন এগোই। আচ্ছা, তো এমন একটা বিষয় যা নিয়ে মানুষ তেমন কথা বলে না, কিন্তু আপনাদের বুঝতে হবে, তা হল জিসিসি, মধ্যপ্রাচ্য এবং ইরানে পানির সমস্যা। আচ্ছা, তো এটা বিশ্বের একটি মানচিত্র, এবং আপনি যদি ব্রাজিলের মতো নীল হন বা ক্যানাডার মতো, আপনার চিন্তার কিছু নেই, কারণ আপনার কাছে প্রচুর পানি, প্রচুর বিশুদ্ধ পানি এবং খুব কম জনসংখ্যা রয়েছে। আচ্ছা, তো ১০০% পানির চাপ মানে হল আপনি পরিবেশ যতটা পানি উৎপাদন করে ততটাই পান করেন। ঠিক আছে? সুতরাং টেকসই হতে হলে আপনাকে ১০০%-এর নিচে থাকতে হবে। আদর্শভাবে আপনি ১০% থাকতে চান। ঠিক আছে? যদি এটি ১০০%-এর উপরে যায়, তার মানে আপনি পরিবেশের উৎপাদনের চেয়ে বেশি পানি ব্যবহার করছেন। ঠিক আছে? সুতরাং আপনি পরিবেশের উপর চাপ সৃষ্টি করছেন। সুতরাং ২০০% খুবই খারাপ, তাই না? কারণ আপনি পরিবেশের উৎপাদনের চেয়ে দ্বিগুণ পানি ব্যবহার করছেন। অনুমান করুন বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দিকে তাকান। ঠিক আছে? মিশর ৬,৪২০%, সৌদি আরব ৮৮৩%। আচ্ছা, বাহরাইন প্রায় ৪,০০০%, দুবাই ১৭,০০০%। আচ্ছা, সুতরাং পানি একটি বিশাল সমস্যা। আবারও ইরান যদি আমেরিকান সৈন্য হত্যা করে বা আমেরিকান সামরিক বাহিনী ধ্বংস করে, তাতে কিছু যায় আসে না। তাকে শুধু ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো ধ্বংস করতে হবে, এবং তাহলেই জিসিসি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এটাও সত্যি যে ইরানের পানির সমস্যা আছে। ৭২% বেশ খারাপ। ঠিক আছে? সুতরাং যদিও ইরানিরা জিসিসিকে আমেরিকানদের চেয়ে অনেক দ্রুত ধ্বংস করতে পারে, ইরান এখনও সমস্যায় আছে। ঠিক আছে? তো আমি আপনাদের এর একটি উদাহরণ দিই। দুঃখিত। তো এটা আরেকটি মানচিত্র যা আপনাকে পানি সংকটের সমস্যা দেখায়। ঠিক আছে? এবং এটা মূলত মধ্যপ্রাচ্য। ঠিক আছে? ভবিষ্যতে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো পানি। ঠিক আছে? আর সেখানেই ভবিষ্যতে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়বে পানির জন্য। ভারতও প্রভাবিত। ঠিক আছে? আচ্ছা, তো মানচিত্রটি দেখুন বন্ধুরা, এটি উত্তর ইরানের উর্মিয়াহ হ্রদ। এটি বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ, বা একসময় ছিল। ঠিক আছে? ১৯৮৪ সালে এটি এমন ছিল। এটি অগভীর, এটি গভীর। ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা সত্যিই বড়, তাই না? ২০ বছর পর বন্ধুরা এটি এমন দেখায়। এখানে আর পানি নেই। আপনি এখান থেকে হেঁটে সেখানে যেতে পারবেন। ঠিক আছে? এখানে কিছু পানি আছে, কিন্তু এখন তা অগভীর। ইরানের পানির সমস্যা এতটাই গুরুতর, আর এটাই সেই দুর্বল পয়েন্ট যা আমেরিকান এবং ইসরায়েলিরা আক্রমণ করবে। আচ্ছা, তারা নিশ্চিত করতে চায় যে ইরানের বিশুদ্ধ পানির কোনো উৎস না থাকে যা তাদের দেশে ধ্বংসযজ্ঞ ঘটাবে। ঠিক আছে? এটা হলো ১ নম্বর কৌশল। কৌশল নম্বর ২ হলো এই। এটি ইরানের বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের একটি মানচিত্র। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটি একটি খুব বৈচিত্র্যময় জায়গা। কেন্দ্রে পার্সিয়ানরা, কিন্তু আপনার কাছে আরও ১০টি গোষ্ঠী রয়েছে, এবং সীমান্তবর্তী এলাকাগুলো মূলত একটি ভিন্ন দেশের মতো, তাই না? এই জায়গাগুলো মূলত ভিন্ন দেশ, আর তাই এই জায়গাগুলোর তাদের প্রতিবেশীদের সাথে ইরানের চেয়ে বেশি মিল রয়েছে। ঠিক আছে? সুতরাং ইরানের দ্বিতীয় দুর্বলতা, প্রথমটি হলো পানি, দ্বিতীয়টি হলো দেশের জাতিগত গঠন। তাই আমেরিকান এবং ইসরায়েলিদের এগিয়ে যাওয়ার কৌশল হল ইরানকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে ধ্বংস করে বিভিন্ন জাতিগত ছিটমহলে বিভক্ত করা এবং তাদের পানির জন্য লড়াই করতে বাধ্য করা। এটাই ইসরায়েলি এবং আমেরিকানদের বড় পরিকল্পনা। ঠিক আছে? আচ্ছা,
তো এটাই হলো সেই দৃষ্টিভঙ্গি যেখানে পারস্য সীমিত হয়ে যাবে এবং এই অন্যান্য জায়গাগুলোকে আমেরিকান এবং ইসরায়েলিরা পৃষ্ঠপোষকতা করবে। তাদের অর্থ দেওয়া হবে, অস্ত্র দেওয়া হবে, রাজনৈতিক সমর্থন দেওয়া হবে এবং তারপর এই যুদ্ধ পানির জন্য চিরকাল চলতে থাকবে। ঠিক আছে, আর এইভাবেই আপনি ইরানকে ধ্বংস করবেন এবং নিশ্চিত করবেন যে ইরান আর আপনার জন্য একটি কার্যকরী হুমকি নয়। এটাই আমেরিকানদের পরিকল্পনা। ঠিক আছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটি একটি বেশ শয়তানি পরিকল্পনা, আর সেই কারণেই তারা এটি ঘোষণা করেনি, তাই না? কারণ আপনি যদি এটি ঘোষণা করেন তাহলে মানুষ বলবে, আপনারা এটা কেন করছেন? পার্সিয়ানরা আপনাদের কি করেছে যে আপনারা তাদের সভ্যতা ধ্বংস করতে এসেছেন? এবং উত্তর হলো কিছুই না, তাই না? সুতরাং আমেরিকানরা কখনোই স্বীকার করবে না যে তারা এটা করছে, কিন্তু আপনি যদি পানি সরবরাহ এবং জাতিগত উত্তেজনার মানচিত্র দেখেন তাহলে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এটাই তাদের জন্য সর্বোত্তম গেম থিওরি কৌশল। ঠিক আছে, এটা কি বোঝা যাচ্ছে? এটি তাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সবকিছুই এই পরিকল্পনার দিকেই এগোচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরানিরা এর জবাবে কি করতে পারে? এবং উত্তর হলো এই, এটি মুসলিম বিশ্বের একটি মানচিত্র। ঠিক আছে, তো লাল সবুজ হলো সুন্নি জনগণ। ঠিক আছে, এটা পুরো মুসলিম জনসংখ্যার প্রায় 90%, প্রায় 2 বিলিয়ন মানুষ। ঠিক আছে, তারপর গাঢ় সবুজে আছে শিয়ারা। সুতরাং আপনারা যেমন দেখতে পাচ্ছেন শিয়াদের প্রধান স্থান হলো ইরান। ঠিক আছে, ইরান বিশ্বের কয়েকটি শিয়া দেশের মধ্যে একটি, কিন্তু আপনারা এই মানচিত্র থেকে আরও দেখতে পাচ্ছেন যে শিয়ারা সারা বিশ্বে ছড়িয়ে আছে। ঠিক আছে, সুতরাং ইরানিরা প্রথম যে কাজটি করতে চায় তা হলো আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে সমস্ত শিয়াদের একত্রিত করার জন্য একটি জিহাদ তৈরি করা। আচ্ছা, সুতরাং তারা যা করতে চায় তা হলো একটি অভ্যুত্থান তৈরি করা, এবং এটা ইতিমধ্যেই হচ্ছে বন্ধুরা। পাকিস্তানের শিয়ারা পাকিস্তানে আমেরিকান দূতাবাসে হামলা করেছে এবং আমেরিকানরা অনেককে হত্যা করেছে। ঠিক আছে, শিয়ারা ইরাকে আমেরিকান দূতাবাসে হামলা করেছে, আমেরিকান দূতাবাস অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে, তাই না? সুতরাং প্রথম কৌশল হল আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে শিয়াদের একটি আন্তর্জাতিক বৈশ্বিক জিহাদ তৈরি করা, এবং এটা ইতিমধ্যেই হচ্ছে। এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, কারণ আমেরিকানরা খামেনিকে হত্যা করেছে এবং এর জন্য প্রতিশোধ প্রয়োজন। অন্য বিষয়টি হল এটি মুসলিম বিশ্বকে একত্রিত করতে পারে। ঠিক আছে, আপনি যদি এই মানচিত্রটি দেখেন তাহলে মুসলিম বিশ্বের বেশিরভাগ এলাকাই স্বৈরাচারীদের দ্বারা পরিচালিত, যারা মোটেও জনপ্রিয় নয়। ঠিক আছে, এবং তাদের অস্তিত্ব বজায় রাখার অনুমতি দেওয়া হয় কারণ তারা সাম্রাজ্যের মতো, তাই না? আপনি সৌদি আরব, মিশর, আলজেরিয়া এই জায়গাগুলোতে যান, তারা সবাই আমেরিকান সাম্রাজ্যের ক্লায়েন্ট, তাই না? সুতরাং আপনি যদি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে একত্রিত করেন এবং তাদের পতন ঘটান, তাহলে ইরান ইসলামী বিশ্বের লেতা হয়ে উঠবে। শুধু শিয়া বিশ্বের নয়, ইসলামী বিশ্বের। এটি প্যাক্স ইসলামিকা নামে কিছু তৈরি করবে। এটাই হলো শেষ লক্ষ্য বন্ধুরা। ঠিক আছে, আপনি যদি তা করতে পারেন তাহলে আপনাকে আর আমেরিকান এবং ইসরায়েলিদের নিয়ে চিন্তা করতে হবে না, তাই না? সুতরাং ইসরায়েলি এবং আমেরিকান গেম প্ল্যান হল ইরানকে জাতিগত ছিটমহলে বিভক্ত করা, এবং তারা তাদের বাকি জীবন পানির জন্য লড়াই করবে এবং সবাই মারা যাবে। ইরানি গেম প্ল্যান হল একটি ধর্মীয় যুদ্ধ, একটি ক্রুসেড তৈরি করা, যা শিয়া জনগণকে একত্রিত করবে, আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটাবে এবং প্যাক্স ইসলামিকা নামে কিছু প্রতিষ্ঠা করবে। আচ্ছা, তা আবারও চাবিকাঠি হল জিসিসি। আচ্ছা, তো গেম প্ল্যানটা হলো এই, আপনাকে জিসিসি ধ্বংস করতে হবে। কেন? কারণ জিসিসি আমেরিকান সাম্রাজ্যের মূল ভিত্তি। তো জিসিসি কি করে? এটি তেল বিক্রি করে। তেল বিক্রি করে এবং তার বিনিময়ে মার্কিন ডলার নেয়। সেই মার্কিন ডলার কোথায় রাখে? এটি মার্কিন ডলার আমেরিকান শেয়ার বাজারে রাখে। আচ্ছা, তো এটা হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েতের মার্কিন আর্থিক বাজারে বিনিয়োগ। আপনারা যেমন দেখতে পাচ্ছেন 2012 থেকে আজ পর্যন্ত এটি বিস্ফোরিত হচ্ছে। আচ্ছা, কারণ মার্কিন আর্থিক বাজারগুলো হলো সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে আপনি আপনার অর্থ রাখতে পারেন। উদ্দেশ্য হলো এই, উদ্দেশ্য হলো, আমি যদি তেল সরবরাহ বন্ধ করে দিই এবং এই দেশগুলো আর মার্কিন ডলার না পায়, তারা তাদের যা সম্পদ আছে তা নিজেদের রক্ষা করার জন্য ব্যয় করতে বাধ্য হবে। ঠিক আছে, এবং তারপর অনুমান করুন কি হবে? শেয়ার বাজার ভেঙে পড়বে। শেয়ার বাজার হলো মার্কিন অর্থনীতির আসল চালিকা শক্তি। এর সাথে পুরো মার্কিন অর্থনীতি ভেঙে পড়বে। আচ্ছা,
আমেরিকায় প্রায় 7টি কোম্পানি আছে যা শেয়ার বাজারের বৃদ্ধির প্রায় 1/4 জন্য দায়ী। ঠিক আছে, এই 7টি কোম্পানি অবশ্যই এআই কোম্পানি: এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল, অ্যাপল। ঠিক আছে, এই কোম্পানিগুলোতে জিসিসি দেশগুলো ব্যাপকভাবে বিনিয়োগ করে। সুতরাং যদি এই দেশগুলো আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে না পারে, তাহলে এই কোম্পানিগুলোর মূল্য ভেঙে পড়বে এবং এর সাথে আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেবে। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এটাই আজকের পরিস্থিতি। আজ ছিল শুধু একটি সংক্ষিপ্ত সার বন্ধুরা। ঠিক আছে, আমি জানি আমরা অনেক কিছু কভার করেছি, আমি জানি অনেক কিছু গ্রহণ করার আছে, কিন্তু আগামী কয়েক সপ্তাহে আমরা প্রতিটি বিষয় গভীরভাবে অনুসন্ধান করব এবং সত্যিই বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটছে। ঠিক আছে? আচ্ছা।